আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখব সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় যেটা সেটা। গত ভিডিওতে আমরা আলোক পর্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় সম্পর্কে জানব। তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি এখন। তো এখন এই যে আমাদের অন্ধকার পর্যায়টা আছে, তো অন্ধকার পর্যায় আসলে এটাকে একদম অন্ধকার পর্যায়ে বর্তমানে আর বলা হয় না, এটাকে এখন বলা হয় কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে? পূর্ববর্তীতে বলা হতো অন্ধকার অধ্যায় বা অন্ধকার পর্যায়, বর্তমানে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। তো কেন এটাকে আসলে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলা হয়, অন্ধকার পর্যায় কেন বলা হয় না? তো দেখো, এটা একটু যদি আমরা চিন্তা করি আগে, কি হয়, এই যে আমাদের যেটা আছে আলোক অধ্যায়, সেখানে এই সূর্য থেকে আলো আসবে। সূর্য থেকে আলোটা গ্রহণ করবে হচ্ছে আমাদের আলোক নির্ভর অধ্যায় যেটা সেটা, বা আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে সে আলোটা গ্রহণ করে তৈরি করে এটিপি অ্যান্ড এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। গত লেকচারে আমি বলেছিলাম বা গত ভিডিওতে এই যে বলেছি যে এই দুইটা কিন্তু একসাথে আমরা বলি আত্তীকরণ শক্তি। তাহলে এই আত্তীকরণ শক্তিটা আলোক নির্ভর পর্যায়ে এটা তৈরি করে, করার পরে এই আত্তীকরণ শক্তিটা ব্যবহার করে হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। এখন তাহলে দেখো, এই যে আমরা এটাকে আলোক নিরপেক্ষ বলছি, এটাকে আমরা অন্ধকার পর্যায় বলছি না, এটার পেছনে কারণ হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় যেটা, সে কিন্তু আসলে এই আলোক নিরপেক্ষ পর্যায়টা কিন্তু বর্তমানে একদম স্বাধীন না। ঠিক আছে? তার ইন্ডিপেন্ডেন্টলি কোনো এক্সিস্টেন্স নাই। কেন? দেখো, যদি আলোক নির্ভর পর্যায়টা না ঘটতো, আলোক নির্ভর পর্যায় না ঘটলে কি হতো? এটিপি এনএডিপিএইচ তৈরি হইতো না। এটিপি এনএডিপিএইচ তৈরি না হলে সেটা ব্যবহার করতেও পারতো না আলোক নিরপেক্ষ পর্যায়। ফলে আলোক নিরপেক্ষ পর্যায় কিন্তু সামনের দিকে আর যেতে পারতো না, মানে আলোক নিরপেক্ষ পর্যায়টাই হইতো না। তাহলে তার যেহেতু কোনো স্বাধীনতা নাই বা স্বাধীন কোনো এক্সিস্টেন্স তার নাই, তার কারণে আসলে এটাকে বর্তমানে আলোক নিরপেক্ষ অধ্যায় বলা হয় বা পর্যায় বলা হয়। আগে অন্ধকার পর্যায় বলা হতো, তখন তাকে স্বাধীন এক্সিস্টেন্সের ধারণা করা হতো যে তার স্বাধীন এক্সিস্টেন্স আছে। ঠিক আছে? এটা একটু মনে রাখবো আমরা। এখন এই যে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়টা আছে, এটা এটার আছে তিনটা পর্যায়। একটা হচ্ছে সি3, একটা সি4, আর একটা হচ্ছে ক্যাম। ক্যাম বলতে এটাকে বোঝায় ক্রিসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, তো দেখো, সি3 মানে হচ্ছে, এটাকে আমরা বলি কেলভিন চক্র, এটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। সি4 যেটা, এটাকে বলা হয় হ্যাচ ও স্ল্যাক চক্র। আর ক্যাম যেটা, এটাকে বলা হয় ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটার নাম এরকম কেন হয়েছে, ক্রিসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম? আসলে এই পর্বটার বা এই পর্যায়টার নাম হয়েছে এই গোত্রের উপর ভাগ করে। মানে এই ক্রিসুলেসি নামে একটা গোত্র আছে, এই ক্রিসুলেসি গোত্রে সচরাচর এই যে ক্যাম চক্রটা ঘটতে দেখা যায়, সেখান থেকে এটার নাম দিয়েছে ক্রিসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে কোথায় ঘটে আমি বললাম? এটা ঘটে হচ্ছে আমাদের যে ক্রিসুলেসি গোত্র আছে, সেই ক্রিসুলেসি গোত্রে ঘটে। তাহলে আমরা দেখি, আমাদের ক্যাম যেটা, এটা ঘটে ক্রিসুলেসি গোত্রে। ক্রিসুলেসি গোত্র মানে কি? ক্রিসুলেসি গোত্র মানে অবশ্যই মনে রাখবো আমরা পাথরকুচি গোত্র।
তার মানে ওই যে আমরা শুনেছি পাথরকুচি উদ্ভিদের নাম শুনেছি না আমরা, এই পাথরকুচি উদ্ভিদে আসলে কিন্তু এই ক্যাম চক্র যেটা বা ক্রিসোলিসিয়ান এসিড মেটাবলিজম যে চক্রটা আছে সেটা ঘটে। ওইখান থেকেই নাম দিয়ে ফেলছে ক্যাম, ক্রিসোলিসিয়ান এসিড মেটাবলিজম। হ্যাঁ, তো ক্যাম থেকে এর থেকে ডিটেইল কিছু জানার দরকার নেই, তোমাদের এই লেভেলে দরকার নাই। আর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে C3 আর C4। তাহলে এবার আমরা চলে আসি এই C3 আর C4, এই দুইটার বেসিকটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি। C3 তে কি হচ্ছে, C4 এ কি হচ্ছে, এদের নাম এরকম কেন হলো। হ্যাঁ, তো আমরা এবার C3 যেটা সেটা আমরা একটু শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে C3, এই যে আমাদের C3 যে চক্রটা আছে এটাকে আমরা বলি ক্যালভিন চক্র। এটা একটা বিজ্ঞানীর নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে। হ্যাঁ, এখন এই যে আমাদের ক্যালভিন চক্রটা আছে, ক্যালভিন চক্রে কি ঘটে, এই ক্যালভিন চক্রের পুরা চক্রটাই কিন্তু আসলে ইন্টারমিডিয়েট এক্সামিনেশনের জন্য মনে রাখা দরকার আছে, মনে রাখতে হয়। তবে আমরা এখন যেহেতু এটা বেসিকের উপর ক্লাসে করছি, এটা আমরা পুরাটা মনে রাখার জন্য বলবো না আজকে। আমরা মেইনলি যেটা করব যে এখানে বেসিক যে কি কি জিনিস আসলে মেইনলি ঘটতেছে সেই জিনিসটা আমরা একটু দেখবো আজকে। হ্যাঁ, তো C3 বা ক্যালভিন চক্র, এটার নামকরণ কেন C3 হলো, তো দেখো আমরা দেখে ফেলি। এই C3 চক্রে একটা কার্বন ডাই অক্সাইড গ্রহীতা থাকে। মানে দেখো এটা কি হচ্ছে, এটা তো আলটিমেটলি যেটা হবে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, করে সেখান থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ যেহেতু করবে তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্রহীতা একটা থাকা লাগবে। তো C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা যে, সেটার নাম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, যেটাকে আমরা সংক্ষেপে বলি RUBP। বিস শব্দের অর্থ হচ্ছে দুইটা। তার মানে রাইবুলোজ একটা শর্করা, এই শর্করার 1 নাম্বার এবং 5 নাম্বার, এই দুইটা কার্বনে দুইটা ফসফেট আছে, সেখান থেকে নাম হয়ে গেছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। তো এই যে রাইবুলোজ 1,5 বিসফসফেট, সে হচ্ছে সর্বপ্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা। তার মানে সে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করবে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো সে। এখন কার্বন ডাই অক্সাইড কিন্তু এমনিতে এমনিতে গ্রহণ করতে পারে না, এটার জন্য কোনো না কোনো একটা এনজাইম দরকার। তো C3 চক্রে যে এনজাইমটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হেল্প করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। ঠিক আছে, অনেকটা এরকম নাম আর কি, রুবিস্কো। ইংরেজিতে এভাবে লেখা হয় রুবিস্কো। মানে এটার ফুল ফর্ম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, যেটা ওই যে লিখলাম, আর ওটা তাহলে আরইউতে হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ, সিওতে হচ্ছে কার্বক্সিলেজ, যেটাকে সংক্ষেপে আমরা রুবিস্কো এনজাইম বলি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আবার, এই যে রুবিস্কো, রুবিস্কো যেটা, এটার ফুল ফর্ম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, বিসে বিসফসফেট, আর সিওতে হচ্ছে কার্বক্সিলেজ। এই যে এই এনজাইমটা এখানে ব্যবহৃত হবে, এই এনজাইমটা রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করবে। এখন দেখো এখানে এই যে আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেট যে যৌগটা আছে, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটার 5টা কার্বন থাকে।
5টা কার্বন তো আছে আগে থেকে, তার সাথে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, তার মানে আরো একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে। তাহলে আগে ছিল 5টা, আর একটা যুক্ত হলো, হয়ে কত হয়ে গেল? এবার কিন্তু হয়ে গেছে 6টা কার্বন ডাই অক্সাইড। তাহলে এই দুইটা যখন যুক্ত হবে তখন 6টা কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে। সেটার নাম হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। ওকে। আচ্ছা, আমার পেনে একটু সমস্যা হয়ে গেছিল, তাই লেখাটা একটু দেরি হয়ে গেল আসলে। সরি ফর দ্যাট। তো আমরা বলতেছিলাম যে এখানে কি হবে, অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। ওকে। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হলো। এই অস্থায়ী কিটো অ্যাসিড আগে রাইবোলোজ 1,5 যে বিসফসফেট, তার 5 কার্বন আর কার্বন ডাই অক্সাইডের 1 কার্বন, তাহলে এটা কিন্তু হবে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এটা অস্থায়ী কেন? কারণ এটা খুব অল্প সময়ের জন্য থাকে, তারপরে ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হবে, এই অস্থায়ী কিটো অ্যাসিড যেহেতু, সে যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে যেই যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে 3PGA বলি। এখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, এটা কিন্তু আবার 3 কার্বন বিশিষ্ট। তাহলে দেখো, কিটো অ্যাসিড ছিল 6 কার্বন, কিন্তু এখানে তৈরি হলো 3 কার্বন বিশিষ্ট। তাহলে 6 কার্বন মিলাতে হলে কি করতে হবে? এটা অবশ্যই 2টা মৌল তৈরি হবে। তার মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা তৈরি হয় হচ্ছে 2 অণু। ওকে। তাহলে 2 অণু তৈরি হলো। এবং এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এখানে তৈরি হলো, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডকেই বলা হয় যে এটা হচ্ছে আমাদের C3 চক্রের সর্বপ্রথম স্থায়ী পদার্থ। ঠিক আছে? সর্বপ্রথম স্থায়ী পদার্থ। ওকে। এবং এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর পরিমাণে আসে, যে C3 চক্রের সর্বপ্রথম উৎপাদিত স্থায়ী পদার্থের নাম কি। এটাই কিন্তু সেই প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ। এরপরে এরপরে কি হবে? এরপরে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিভিন্ন ধাপের মাধ্যমে ঘুরে ফিরে পরবর্তীতে আবার রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করবে। হ্যাঁ, সেই ধাপগুলো আমরা এখন আলোচনা করব না অবশ্যই। এখন দেখো, এখানে তোমাদের অনেকে আমাকে কোশ্চেন করে এরকম যে ভাইয়া, এই যে আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল, সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কেন কিটো অ্যাসিড তৈরি করলো? অন্য অ্যাসিডও হতে পারতো, ঠিক আছে না? কত অ্যাসিড আছে, তাহলে কেন কিটো অ্যাসিডটাই তৈরি হইলো? হ্যাঁ, তো এটার আনসার আমি একটু করে দিই। দেখো, কেন কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটা আছে, রাইবোলোজ 1,5 বিসফসফেট এই জিনিসটা, আমি যদি এটা সংকেত একটু লিখি, দেখো এটা দেখতে অনেকটা এই টাইপের। আচ্ছা, এই কালি তো কাজ করবে না। Okay. তাহলে আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে, আমি আগে বলেছি যে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, CH2OH, CO, CHOH, CHOH, CH2OH। এই যে আমরা যদি কার্বনের নাম্বারিং করি, এটা 1 নাম্বার, 2, 3, 4, 5 নাম্বার কার্বন। হ্যাঁ, তাহলে এই যে দেখো, রাইবোলোজ যৌগটা দেখতে এইরকম। আর 1,5 বিসফসফেট মানে হচ্ছে 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনে একটা করে ফসফেট আছে, মানে এই যে এরকম আর কি।
এইখানে মনে করো এই যে 1 নাম্বার কার্বন আছে, এই 1 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, 5 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে। তাই এটার নাম হইছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। হ্যাঁ, এখন এখানে যেটা খেয়াল করো, এটা হচ্ছে একটা কিটো, বা এটা হচ্ছে একটা কিটোন কার্বোহাইড্রেট বলতে পারো। হ্যাঁ, বা কিটোন শর্করা বলতে পারো। যেহেতু এটা একটা কিটোন শর্করা, তাই এখান থেকে আসলে কিটো অ্যাসিডটাই তৈরি হয়। হ্যাঁ, এই কারণে আসলে এই যে দেখো কিটো অ্যাসিড তৈরি হয়েছে, কারণ এটা কি, এটা হচ্ছে একটা কিটোন শর্করা। ঠিক আছে, কনফিউশন দূর হয়েছে। এবার চলে আসি তাহলে আমরা এই যে সি3 চক্র থেকে আমরা এই কথাগুলাই জানবো। ওকে, তাহলে আমি আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদের। সি3 চক্র কি হচ্ছে, রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটা, সেটা সর্বপ্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে একটা এনজাইমের সাহায্যে, তার নাম কি, RUBP। সেখান থেকে নাম হচ্ছে রুবিস্কো, সেটার ফুল ফর্ম আমি লিখে দিয়েছি। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, যেহেতু RUBP এটা 5 কার্বন বিশিষ্ট ছিল, কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন, তাহলে এবার 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। যেহেতু নামে অস্থায়ী আছে, সে ভেঙে যাবে, ভেঙে তৈরি হবে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাই তৈরি হয় 2 অণু। ওকে, আর কিটো অ্যাসিড কেন তৈরি হলো, কারণ বললাম রাইবোলোজ যে শর্করাটা আছে সেটা একটা কিটোন শর্করা, যার কারণে এখান থেকে আলটিমেটলি যে অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে কিটো অ্যাসিড। হ্যাঁ, তাহলে সি3 চক্রের বেসিক কথাবার্তা যেটা জানার ছিল সেটা আমরা জানলাম। এবার আমরা চলে আসব সি4 চক্রে। হ্যাঁ, তাহলে এবার আমরা চলে আসি সি4 চক্রে। সি4 চক্রে কি ঘটছে এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন এই যে আমাদের সি3 চক্রটা চললো, অবশ্যই তোমরা জানো যে এগুলা কোথায় ঘটতেছে, ক্লোরোপ্লাস্টেই ঘটতেছে। বাট একটু জানতে হবে যে কোন কোষে ঘটে বা কোন টিস্যুতে এটা ঘটতেছে। তো সি3 চক্রটা অবশ্যই আমরা মনে রাখবো, সি3 চক্রের যে বিক্রিয়াগুলো ঘটতেছে এগুলা ঘটে হচ্ছে মেসোফিলে। ঠিক আছে, তাহলে সি3 উদ্ভিদ যেটা আমাদের, সি3 উদ্ভিদ আশেপাশের উদ্ভিদগুলো বেশিরভাগই সি3 উদ্ভিদ, আমজাম কাঁঠাল কলা। তো সি3 উদ্ভিদগুলা যারা আছে তাদের শরীরে সি3 চক্রটা ঘটে হচ্ছে মেসোফিলে। ঠিক আছে, মেসোফিল কি জিনিস এটার আমি ছবি দেখাবো একটু পরে তোমাদেরকে। তবে আগে একটু জেনে রাখো যে মেসোফিলে ঘটবে এটা। হ্যাঁ, কারণ সি4-এ যখন যাবো এটা কিন্তু আবার উল্টাই যাবে। তো চলে আসো আমরা এবার সি4-এ চলে আসি, যে সি4-এ কি হচ্ছে, বেসিক জিনিসটা কি আসলে সি4-এর। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এবার সি4। সি4 চক্র যেটা, এটার আর এক নাম আমরা বলি হ্যাচ ও স্ল্যাক চক্র। এই নামটা হয়েছে বিজ্ঞানীদের নামের উপর ভিত্তি করে, যারা এটা আবিষ্কার করছে, যারা প্রথমে লক্ষ্য করেছে আর কি। এখন এই সি4 চক্রের আবার আরো কিছু নাম আছে, সেই নামগুলা কেন আসতেছে সে সম্পর্কে আমি বলবো। তবে এখন দেখো, যেমন ওই যে আমাদের সি3 চক্রে যেমন প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা ছিল, সি4 চক্রেও কিন্তু এরকম থাকবে। তো সি4 চক্রে কি ঘটে সেটা আমরা একটু দেখে ফেলি। দেখো, সি3 চক্রে একটা স্পেসিফিক কথা মনে রাখবা, যে সি3 চক্রের জন্য কিন্তু রুবিস্কো নামে একটা এনজাইম ছিল। এই যে রুবিস্কো এনজাইমটা ছিল, সে কিন্তু আসলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে সাহায্য করে কাকে, রাইবোলোজ 1,5 বিসফসফেটকে। এখন সি4 চক্রে থাকে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট। একটা থাকে হচ্ছে মেসোফিল, আর একটা থাকে হচ্ছে বান্ডল সিথ। তো এটা এটা হচ্ছে আমাদের মেসোফিল প্রথমটা, পরেরটা হচ্ছে বান্ডল সিথ। দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে। এখন এই যে সি4 চক্র, সি4 চক্র যেসব সি4 উদ্ভিদ আছে সেখানে প্রথমে শুরু হবে মেসোফিল থেকে। তো মেসোফিলে একটা যৌগ আছে যেটা এখানে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করবে, সেটার নাম হচ্ছে ফসফো
ইনল পাইরুভিক অ্যাসিড, ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট। কেন? এখন থেকে মনে রাখবা পাইরুভিক অ্যাসিড যেটা সেটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট। ফসফেট যোগ আছে তাই নাম হয়েছে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড যে 3 কার্বন, আমরা শ্বসন যখন পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। তো এখন শুধু একটু এভাবে মনে রাখো যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। ওকে, এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেটা, এটা সি4 চক্রের জন্য প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করবে। তবে এখানে একটা কাহিনী আছে, দেখো এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড সি4 চক্রে সরাসরি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ ওই যে রুবিস্কো এনজাইম যেটা, সেটা কিন্তু সি4 চক্রে এখানে নাই, প্রথমের দিকে নাই। তার কারণে এখানে কার্বন ডাইঅক্সাইডটা সে সরাসরি গ্রহণ করতে পারে না। তো কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা যখন বাইরে থেকে ভেতরে আসবে সেটা প্রথমে পানির সাথে যুক্ত হয়। খুবই সহজ বিক্রিয়া, তোমরা ছোটকাল থেকে দেখছো। কি হবে? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে তৈরি হবে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা যখন ভেঙে যাবে তখন কি তৈরি হবে? হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট। ঠিক আছে না? তো এই যে এইখানে কি হয়, এইখানে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে যুক্ত হবে বাইকার্বনেট হিসেবে। ঠিক আছে, একদম কার্বন ডাইঅক্সাইড হিসেবে সরাসরি যুক্ত না হতে পেরে সে কিভাবে যুক্ত হবে? H2CO3 মাইনাস, এখানে অবশ্য 2 হবে। হ্যাঁ, তাহলে এটা বাইকার্বনেট হিসেবে এখানে যুক্ত হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল রাখতে হবে। তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন ছিল, এখানে দেখো আরেক অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, যদিও সরাসরি না বাট যুক্ত হচ্ছে। সে যখন যুক্ত হবে তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ও এ বলে থাকি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে জিনিসটুকু সি4 চক্রের কোথায় হচ্ছে? এতটুকু কিন্তু হয়েছে মেসোফিলে। মেসোফিলে হওয়ার পরে এরা তখন কি হবে? এরা চলে যাবে পরবর্তীতে এখান থেকে বান্ডল সিতে চলে যাবে। বান্ডল সিতে যাওয়ার পরে এখানে কিছু যৌগ তৈরি হবে, তৈরি হওয়ার পরে পরবর্তীতে আবার ঘুরে ফিরে এখানেই ফিরে আসবে। তবে তার আগে যেটা হয়, বান্ডল সিতে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসবে, এসে কোথায় যাবে? সি3 চক্রে প্রবেশ করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে কি, দেখো এখানে কিন্তু একটা কনফিউশন তোমাদের অনেকেরই হয় যে ভাইয়া আমি সি4 পড়তেছি, তাহলে সি3 কোত্থেকে আসলো এখানে? আসলে সি4 উদ্ভিদ যারা, তাদের কিন্তু সি4 সি3 দুইটাই চলতে পারে। হ্যাঁ, তবে এখানে কাহিনীটা কি হলো, আমরা যখন সি3 উদ্ভিদ পড়ছি সেখানে আমরা দেখছি যে সি3 চক্রটা হয় হচ্ছে কোথায়? সি3 চক্র কিন্তু ওখানে ছিল মেসোফিলে হচ্ছিল, কিন্তু এবার দেখো সি3 চক্র কিন্তু এবার হচ্ছে বান্ডল সিতে। এটা কিন্তু সি3 এবং সি4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, খেয়াল রাখতে হবে কিন্তু, এটা অনেকেই তোমরা উলটপালট করো। তাহলে সি4 উদ্ভিদে সি4 এবং সি3 উভয় চক্র একসাথে চলতে পারে। এখন তুমি বলতে পারো ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কেন দিয়ে দিচ্ছি, দরকার কি ছিল? দিতাম না, আমি রেখে দিব আমি, হ্যাঁ ঠিক আছে না, স্বার্থপরের মতো। তো কার্বন ডাইঅক্সাইড আসলে কেন দেওয়া দরকার ছিল, রেখে দিলে কি হইতো? দেখো কাহিনী আসলে যেটা, অবশ্যই মনে রাখবা সি4 চক্র যারা, এই সি4 চক্র বা সি4 উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে তারা আলটিমেটলি ফটোসিনথেসিস করতে পারে না। তো কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে ফটোসিনথেসিস তার হচ্ছে না, ফটোসিনথেসিস অফ হয়ে গেলে তো লস হয়ে গেল না। তার কারণে দেখো সি4 চক্র যে ওই যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আসলে নিজের উপকারের জন্যই সে দিচ্ছে। কারণ কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, তার কার্বন ডাইঅক্সাইড কমে গেলে তখন সি4 চক্রটা চলতে পারতেছে। আবার দেখো এটা দ্বারা সি3 চক্রের উপকার হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সে পাচ্ছে, তার মানে তার চক্রটাও সে চলতে পারতেছে। ঠিক আছে না? তাহলে দুইটা জিনিস হচ্ছে এখানে, কি হচ্ছে? সি4 চক্র উপকৃত হচ্ছে, সি3 চক্রটা উপকৃত হচ্ছে। সি4 চক্র বেশি কার্বন ডাইঅক্সাইডে চলতে পারে না, তাই সি4 চক্রটা তার এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড গুলা সি3 কে দিয়ে দিচ্ছে, ফলে সে নিজে নিজে কাজ করতে পারতেছে, কারণ কার্বন ডাইঅক্সাইড এবার কমে গেল।
আর C3 চক্র কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, মানে সে নিজের চক্রটাও চালিয়ে নিতে পারছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো যেহেতু এখানে কি হচ্ছে, দেখো দুইজন একজন আরেকজনকে হেল্প করে চলতেছে, ঠিক আছে না? অনেকটা কি বলে, ওই যে আমরা যেমন উদ্ভিদ বিজ্ঞানে সিম্বায়োসিস বা মিথজীবিতা পড়েছো, অনেকটা ওই টাইপের। দুইজন একজন আরেকজনের উপকার করতেছে, কেউ কারো ক্ষতি করতেছে না এখানে। যার কারণে মনে রাখবা এই C4 চক্র যেটা যেহেতু উপকার করতেছে, তাই এই চক্রের আরেক নাম আমরা বলতে পারি কোঅপারেটিভ। কোঅপারেট করতেছে একজন আরেকজনের সাথে, কোঅপারেটিভ ফটোসিনথেসিস। এটা কিন্তু আরেকটা নাম বলতে পারি আমরা, কারণ কোঅপারেট করতেছে একজন আরেকজনের সাথে। C4 চক্রের আরো দুইটা নাম আছে। কি কি নাম আছে দেখো, এই যে এদের ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেটা আছে, এই ফসফোইনল এই যে বললাম এটা 3 কার্বন, তাহলে 3 কার্বন যেহেতু, তাহলে কি হবে, একটাতে দেখো COOH আছে, এটা মনে করো 1 নম্বর কার্বন। তোমরা জানো যে মূলকের সাথে যেই কার্বনটা থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন। তাহলে 2টা কার্বন হলো, এরপর আরো একটা কার্বন আছে যেটাকে আমরা বলবো বিটা কার্বন। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে আলফা কার্বনও আছে, বিটা কার্বনও আছে। তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে ওই যে বললাম কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়। এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইডটা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে যুক্ত হয়, সেটা আসলে কিন্তু যুক্ত হয় এসে বিটা কার্বনে, আলফা কার্বনেও না, বিটা কার্বনে যুক্ত হয়। যেহেতু বিটা কার্বনে যুক্ত হয়, তাই সেখান থেকে আবার এই চক্রের আর একটা নামকরণ করা হয়েছে। কি নামকরণ? বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। কি নামকরণ বললাম? বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। কারণ হচ্ছে ওই একই কথা, বিটা কার্বনে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়েছে, সেখান থেকে C4 চক্রের আর একটা নাম হয়েছে হচ্ছে বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। তাহলে দেখো এই পর্যন্ত কি করলাম, এটার ইতিমধ্যে 4টা নাম পড়ে ফেলেছি আমরা, আরো একটা নাম আছে। কোথা থেকে নাম হয়েছে, এই যে দেখো, আমরা যেমন C3 চক্রে বললাম যে ওখানে ছিল প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ ছিল 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে দেখো, এখানে কিন্তু প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে যদি দেখা হয়, এটা রাসায়নিক সংকেত যদি দেখা হয়, তাহলে দেখা যায় এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে COOH যেটা বা কার্বক্সিলিক মূলক যেটা, এটা থাকে দুইটা। দুইটা কার্বক্সিলিক মূলক থাকার কারণে এই চক্র যেটা, মানে আমাদের C4 চক্র যেটা, এটার আরেকটা নাম হয় হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখছো, তাহলে মোট কিন্তু অনেক কয়টা নাম পাইলাম। কত নাম পাইছি, এটাকে C4 বলা হচ্ছে, হ্যাসো স্ল্যাক চক্র বলা হচ্ছে, কোঅপারেটিভ ফটোসিনথেসিস বলা হচ্ছে, বিটা কার্বক্সিলেশন পাথওয়ে বলা হচ্ছে, আবার ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হচ্ছে। ঠিক আছে, এটা বুঝে বুঝে পড়তে হবে কিন্তু, শুধু মুখস্থ করব না আমরা। এই ভিডিও যেটা করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে মুখস্থ না করে বুঝে পড়বো আমরা। হ্যাঁ, তাহলে কেন বললাম আমি একটু বলে দিই। কোঅপারেটিভ চক্র বা কোঅপারেটিভ পাথওয়ে এটাকে আমরা বলতেছি, এটার পেছনে কারণ হচ্ছে এই যে C3 এবং C4 দুইটাই একজন আরেকজনের সাথে কোঅপারেশন দেখাচ্ছে, একজন আরেকজনকে হেল্প করতেছে, তার জন্য কোঅপারেটিভ চক্র বলছি আমরা। তারপরে বিটা কার্বক্সিলেশন পাথওয়ে কেন বললাম, যে এই যে আমাদের ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেটা আছে, এটা 3টা কার্বন। তো এটা 3টা কার্বনে বিটা কার্বন যেটা, সেই বিটা কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, যার কারণে এটাকে বিটা কার্বক্সিলেশন পাথওয়ে বলা হয়। আর ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র কেন বলছি, কারণ এই যে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ C4 উদ্ভিদের ক্ষেত্রে, এখানে দুইটা COOH বা কার্বক্সিলিক মূলক আছে, যার কারণে এটার আরেক নাম দিচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ঠিক আছে না? তাহলে দেখো আমরা কিন্তু C4 চক্র বুঝেছি, কি কি ঘটছে সেটা বুঝলাম। এখন C4 চক্রে একটা জিনিস খেয়াল করো,
যে C4 চক্রে কিন্তু মেসোফিল এবং বান্ডল শীত উভয় আছে, মেসোফিলও আছে, বান্ডল শীতও আছে। তো এই জিনিসটা যেহেতু একটু স্পেশাল একটা জিনিস, স্পেসিফিক এবং স্পেশাল একটা জিনিস, তার কারণে এখানে একটা কথা একটু খেয়াল রাখবো আমরা। কি মনে রাখবো দেখো, যে এই যে যখনই বান্ডল শীত আর মেসোফিল একসাথে থাকে, তো C4 উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয়, বান্ডল শীত যারা, বান্ডল শীতকে ঘিরে মেসোফিল অবস্থান করে। বান্ডল শীতকে ঘিরে মেসোফিল অবস্থান করে। যেহেতু বান্ডল শীতকে ঘিরে মেসোফিল অবস্থান করে, এই জিনিসটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটাকে বলে হচ্ছে ক্রানজ, ক্রানজ অ্যানাটমি। মনে রাখবো তাহলে, ক্রানজ অ্যানাটমি কিন্তু দেখা যাবে C4 উদ্ভিদ যারা তাদের। কারণ কি? কারণ হচ্ছে এদের বান্ডল শীতকে ঘিরে মেসোফিল অবস্থান করতেছে, এই কারণে। এটাই কিন্তু ক্রানজ অ্যানাটমি। ঠিক আছে? তাহলে আমরা C3 C4 থেকে কিছু কথা জানলাম, কোথায় কোনটা ঘটতেছে সেই সম্পর্কে জানলাম, প্রথম উৎপাদিত পদার্থ জানলাম। এখন দেখো, C3 আর C4 যেটা, এই দুইটার মধ্যে আমি একটা পার্থক্য করে দিব। এই পার্থক্যটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে বোঝো, তাহলে C3 C4 থেকে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো চলে আসো, আমরা যেটা করি যে C3 আর C4 এই দুইটার একটা পার্থক্য করে ফেলি আমরা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে একটা C3 আর আরেকটা হচ্ছে C4। তাহলে এই দুইটার মধ্যে কি কি পার্থক্য দেখা যেতে পারে? আমরা একটা স্কেল ব্যবহার করে ফেলি সুন্দর করে দাগ দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। তাহলে মনে রাখবা একটু, C3 এবং C4, দেখো মনে রাখবা যে C3, তিনটা যেহেতু ছোট, তাই C3 এর ক্ষেত্রে সবকিছু কম কম গুলা, আর ফোর যেহেতু বড়, তাই C4 এর ক্ষেত্রে সবকিছু বেশি বেশি গুলা আসবে। কেমন দেখো, যেমন আমরা যদি 1 নম্বর পয়েন্টে খেয়াল করি, C3 যারা, C3 এর ক্ষেত্রে কি হবে, এদের সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণের হার কম হবে। C4 এ তাহলে কি হবে? C4 এর ক্ষেত্রে বেশি হবে, কারণ সবকিছু বেশি বেশি, ফোর বেশি, ফোর বেশি মানে সবকিছু বেশি বেশি। আবার দেখো, 2 নম্বর পয়েন্টে যদি আমরা খেয়াল করি, তাহলে কি হবে, C3 যেটা, এদের উৎপাদন ক্ষমতা কম। C4 এর বেশি, ফটোসিনথেসিস বেশি হচ্ছে মানেই তো উৎপাদন বেশি, কম হচ্ছে মানে কম। তারপরে দেখো, এই যে আমি যখন একটু আগে যখন দেখালাম, আমরা কিন্তু খেয়াল করেছি যে C3 তে ক্লোরোপ্লাস্ট থাকে শুধু এক ধরনের, নাম হচ্ছে মেসোফিল। মেসোফিলটাই মেইনলি কাজ করে। C4 এ কিন্তু দুই ধরনের আছে, মেসোফিল এবং বান্ডল সিল। ঠিক আছে? তাহলে এদের C3 তে থাকে এক ধরনের ক্লোরোপ্লাস্ট, C4 এ থাকে দুই ধরনের। কি কি সেটা? মেসোফিল ও বান্ডল সিথ, দুইটাই থাকে। ঠিক আছে না? আবার দেখো, তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, C3 দেখা যায় কম তাপমাত্রায় কাজ করে, C4 বেশি তাপমাত্রা, এবং তাপমাত্রাটা মনে রাখা খুবই জরুরি। তো এটা একটু এভাবে দেখো, সহজভাবে এভাবে মনে রাখতে পারো, এইভাবে লিখবা। দেখো, লিখবা 0 থেকে 5, এই পাশেও লিখবা হচ্ছে 0 থেকে 5। তারপরে কি লিখবা দেখো, কত সুন্দর কিউট নিয়ম। তারপর লিখবা 1, 2, 3, 4 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। তার মানে C3 যারা,
তারা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, C4 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, বেশি তাপমাত্রায় কাজ করতেছে। ঠিক আছে না? আবার দেখো, জাস্ট একটা জিনিস, সব কিছুই বেশি বেশি, শুধু একটা জিনিস, ওই যে একটু আগে বললাম, C4 কার্বন ডাই অক্সাইড বেশি হলে তারা ফটোসিনথেসিস করতে পারে না। তাই একটা শুধুমাত্র ব্যতিক্রম, এটাই একটু সুন্দর করে মনে রাখবেন, C3 তে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেশি প্রয়োজন হয়। কতখানি বেশি? এখানে প্রায় 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন। আর C4 যারা, এদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কম। কম মানে অনেকটাই কম, কিন্তু 0.1 থেকে 10 পার্টস পার মিলিয়ন। তাহলে দেখেছো, শুধু এটাই একটু আলাদা করে কষ্ট করে একটু মনে রাখতে হবে আপনাদের, কারণ সবগুলাই C4 বেশি, জাস্ট এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কিন্তু C3 তে বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পার্থক্যে যেগুলো মেইন মেইন কথা, সেটা তো আমি জেনেই গেছো। তারপরেও আরো দুই একটা আমি অ্যাড করে দিচ্ছি। যেমন 6 নাম্বার, এখন যদি বলি আলোর প্রখরতা, বা আলোর প্রখরতা, বেশি প্রখরতায় কাজ করবে কে? বেশি, তার মানে C4। তাহলে C3 হচ্ছে কম প্রখরতায় কাজ করে। C4 যেটা, এটা বেশি প্রখরতায় কাজ করে। ওকে? আচ্ছা, এখন দেখো, আমরা আরেকটু বড় দাগ দিয়ে দিই, আরো দুই একটা পয়েন্ট আমি অ্যাড করে দিই, যেন কোনোটাই মিস না হয় আপনাদের। এরপরে 7 নম্বর পয়েন্টে একটু যদি আমরা খেয়াল করি, আমি যেটা করতে চাচ্ছি আসলে, এই যে আমি একটু আগে দেখালাম যে প্রথম উৎপাদিত পদার্থ কোনটা, এই জিনিসগুলো আমি তোমাদের দেখিয়েছি। তো এটা আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিই, তাহলে তোমাদের মনে রাখতে আরো সুবিধা হবে। তাহলে C3 চক্রে মেইন বিক্রিয়া কি ঘটে? RUBP, মানে ওই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ 1,5 বিসফসফেট রুবিস্কো, রুবিস্কো এনজাইমের প্রভাবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই যে তীর দিয়ে আমি একটু কার্বন ডাই অক্সাইড দেখাই দিচ্ছি, করে প্রথম স্থায়ী পদার্থ তৈরি করে হচ্ছে 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে? সংক্ষেপে এটা মনে রেখে দিলাম আমরা। আবার এই ক্ষেত্রে যদি আমরা মনে রাখতে চাই, C4 যেটা হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা আমরা পেপা দিয়ে লিখতে পারি। ঠিক আছে, বলবা পেপা। হ্যাঁ, এটা হচ্ছে সর্বপ্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা C4 এর ক্ষেত্রে। আর এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেজ। আর যেটা প্রথম উৎপন্ন হয় তার নাম হচ্ছে ওয়া। ওয়া মানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো, একটা লাইনের মধ্যে কিন্তু ওই যে যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু আমরা সংক্ষেপে লিখে দিতে পারলাম। তাহলে এটাও আমরা একটু পার্থক্যের মধ্যে অ্যাড করে দিলাম। সবশেষ কথা যেটা দেখবা, পৃথিবীতে দেখো C4 এর ক্ষেত্রে সবকিছু বেশি বেশি, মানে ভালো ভালো জিনিসগুলা C4 এ হচ্ছে, C3 তে বেশিরভাগ খারাপ খারাপ জিনিসগুলা হচ্ছে। তো এই গাছের ক্ষেত্রেও বা উদ্ভিদের ক্ষেত্রেও পৃথিবীতে যেমন দেখবা ভালো মানুষ কিন্তু খুঁজে পাওয়া কষ্ট, ভালো মানুষ পাওয়াই যায় না, সব শয়তান। হ্যাঁ, শয়তানে ভরা। সেই রকম C3 যদিও খারাপ খারাপ জিনিসপত্র আছে, আমাদের চারিপাশে C3 উদ্ভিদের পরিমাণই বেশি। প্রায় 85% থাকে হচ্ছে C3, মাত্র 15% হচ্ছে C4। C4 উদ্ভিদ কোনগুলা? যেমন মনে করো হচ্ছে ইক্ষু, আমাদের আশেপাশে আখ যেটা আছে, ভুট্টা, তারপরে মনে করো মুথা ঘাস, এইগুলা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে আমাদের পার্থক্য কিন্তু পুরাটুকু আমরা দেখে ফেললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হবে। হ্যাঁ,
তাহলে আমাদের দেখো C3 C4 এর বেসিক এবং তাদের পার্থক্য পুরাটাই এটা যদি তুমি মনে রাখো, তাহলে ইনশাআল্লাহ C3 C4 থেকে কোনো সমস্যা হবে না। এটা দেখে ফেললাম আমরা। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শেষ যেটা দেখব যে C3 এবং C4 যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলার গঠনে বা পাতার গঠনে কি পরিবর্তনটা থাকে আসলে। তো চলে আসো, আমি একটা ছবি দেখাই তোমাদের। এই যে খেয়াল করো, একটা ছবি আমি রেখেছি। ছবিটার দিকে দেখি যদি আমরা, তাহলে দেখো এই যে আমাদের উপরেরটা যেটা, এটা দেখো C3, উপরেরটা হচ্ছে C3, নিচেরটা হচ্ছে C4। এখন প্রথমে আমরা একটু C3 দিকে খেয়াল করি। দেখো ভেতরে যেটা আছে, এই যে একটু বেগুনি কালারের মতো জিনিসটা, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল মানে পরিবহন টিস্যু, মানে জাইলেম আর ফ্লোয়েম আছে ওখানে। আর ভাস্কুলার বান্ডেলকে যারা ঘিরে আছে বা ঘিরে রাখতেছে, তাদেরকেই বলা হবে বান্ডেল শীথ। এবার বুঝছো বান্ডেল শীথ কেন নামটা হয়েছে? দেখো ভাস্কুলার বান্ডেল, আর এই বান্ডেলকে দেখো এই যে ঘিরে আছে এই কোষগুলা, এরা যেহেতু ঘিরে আছে, তাই ওদের নাম হয়েছে বান্ডেল শীথ। শীথ মানে হচ্ছে আবরণ, বান্ডলের আবরণ করেছে, তাই ওটার নাম দিয়েছি আমরা বান্ডেল শীথ। ঠিক আছে? তো এখানেও দেখো এই যে ভাস্কুলার বান্ডেল, সেটাকে ঘিরে আছে বান্ডেল শীথ। আর এখানে দেখো উপরের দিকে কিছু প্যারেনকাইমাল কোষ আছে যাদের মাঝখানে কোনো ফাঁকা নাই। এই যে ফাঁকা না থাকা কোষগুলা, এদেরকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা বা প্যালিসেড মেসোফিল এখানে বলেছে তোমাদের। আর এই যে দেখো নিচের দিকে দেখো ফাঁকা ফাঁকা আছে, এই ফাঁকা ফাঁকা যেগুলাতে আছে এদেরকে বলা হয় স্পঞ্জি। স্পঞ্জি প্যারেনকাইমা। পাতাতে কিন্তু এই দুইটা প্যারেনকাইমা থাকে, পড়ার সময় পাবা, তাই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল রাখো, যখন যাদের মধ্যে কোনো ফাঁকা নাই সেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর যাদের মধ্যে ফাঁকা আছে সেগুলোকে আমরা বলতেছি স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে? এখন দেখো এই যে C3 যারা, C3-র ক্ষেত্রে দেখো বেশি কালার করা, গাঢ় কালার করা আছে যেগুলাতে, সেগুলা কিন্তু মেসোফিল। এই যে প্যালিসেড মেসোফিল বলো বা স্পঞ্জি মেসোফিল বলো, তার মানে C3-র ক্ষেত্রে বেশি কাজই করে হচ্ছে মেসোফিল। বান্ডল সিট গুলো দেখো এরকম কালারও করা নাই, এটা আসলে ওইরকম, এই যে দেখো লেখাই আছে যে কন্টেইনিং ফিউ ক্লোরোপ্লাস্ট, খুব কম পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই তারা কাজ করে না। এর কারণে আমরা দেখো C3-র ক্ষেত্রে পড়লামই যে এখানে শুধু থাকেই মেসোফিল। ঠিক আছে? এই যে দেখো পাশের ছবিতে আবার কিভাবে হচ্ছে দেখাইছে, এই যে এখান থেকে যদি আমরা একটু এই যে এই অংশটা একটু যদি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বড় করে দেখি, তাহলে দেখো দেখা যাচ্ছে এই যে বেশি গাঢ় কালার যেটা, এটা হচ্ছে মেসোফিল। এই যে দেখো মেসোফিলের মধ্যেই C3 চক্রটা হচ্ছে, বান্ডল সিতে কিন্তু কিচ্ছু হচ্ছে না, বান্ডল সিতে কিছুই হচ্ছে না। এটা হচ্ছে C3-র ক্ষেত্রে। C4-এ খেয়াল করো, দেখো C4-এ এই যে আমাদের ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডেলের চারিদিকে এখানে আছে বান্ডল শীথ, এবং বান্ডল শীথ গুলো দেখো গাঢ় হয়ে আছে। এবং দেখো এগুলাতে কি, এখানে মেনি ক্লোরোপ্লাস্ট, এখানে অনেকগুলা ক্লোরোপ্লাস্ট থাকে, তাই বান্ডল শীথটা এখানে ভালো করে কাজ করতে পারবে। এবং এখানে দেখো এই যে মেসোফিলও আছে, উপরে মেসোফিল, ঠিক আছে, নিচের দিকে ফাঁকা ফাঁকা যেগুলো স্পঞ্জি মেসোফিল। তো এখানে মেসোফিলও কাজ করতে পারে, বান্ডল শীথও কাজ করতে পারে। এখন এই যে পাশে দেখো, পাশের ছবিতে এই যে এই অংশটা আমরা অনুবীক্ষণ যন্ত্রে যদি একটু দেখে ফেলি, দেখো এখানে দেখাচ্ছে, দেখো এই যে একটু কম গাঢ় করা যেটা, এটা কিন্তু মেসোফিল। এই যে দেখলাম আমরা যে C4-এর ক্ষেত্রে মেসোফিল গুলাতে একটু কম গাঢ়, তাহলে এই যে মেসোফিল অংশে দেখো মেসোফিলে কিন্তু C4 হচ্ছে। আর বান্ডল শীথ যেটা, সেখানে দেখো এই যে C3 হচ্ছে, ওই যে রুবিস্কো আসছে, রুবিস্কো থেকে C3 হচ্ছে। ওই যে বললাম C4 থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইড গেসে যাওয়ার পরে C3 শুরু হয়েছে। তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো C3 উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে C3 চক্র ঘটে কোথায়? মেসোফিলে কিন্তু। বাট C4 উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে C3 চক্র ঘটতেছে বান্ডল সিতে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই মনে রাখবো, এবং এই ছবিটা মনে রাখলে এই বান্ডল সিথ, মেসোফিল, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এই জিনিসটা যে কনফিউশনটা থাকে সেটা তোমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ভিডিও বা এই ভিডিওটা এই পর্যন্তই। সামনে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন,
বেল আইকন চাপ দিয়ে রাখবেন যেন সব আপডেটগুলা বুঝতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।